আইন মেনেই অবৈধ অভিবাসী ইস্যুতে ব্যবস্থা নেবে ভারত, জানালেন জয়সওয়াল। আলোচনা চলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও। যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তদের গুলিতে নিহত এক বাংলাদেশি পরিকল্পিত বলছে পুলিশ। সন্দেহভাজন ৩ জনকে ধরতে চলছে অভিযান। ইরানের চিরনিদ্রায় শায়িত হচ্ছেন আলী খামেনি। শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে জন্মশহর মাশহাদে দাফন। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভারতের আইন মেনেই বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। যে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে থাকলে ভারতের আইন মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় নিয়ে বিজেপি বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে। ভারতের সাথে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিকভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, আদালতের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে ভাবছে না সরকার। কোনো রাজনৈতিক বিবেচনা নয়, বরং যোগ্যতা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের ভিত্তিতেই পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সব দপ্তরে বদলি ও নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বহু অন্যায় অত্যাচার বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে 1000 ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাহফুজুল হক। তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের কর্মী ছিলেন। খাবার সরবরাহের কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রাথমিক তদন্তে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মুখোশধারী 3 জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিরাপত্তার আশঙ্কায় কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হবে তার দাফন কার্য। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানানো হয়েছে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনি দাফনে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যদি তিনি দাফন অনুষ্ঠানে উপস্থিত হন, তবে সেটি হবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এর আগে আরও কয়েকটি ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাফন ঘিরে শহর জুড়ে নেমেছে মানুষের ঢল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল হামলায় নিহত হন তিনি। মৃত্যুর 4 মাস পর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলের কেন্দ্রে থাকা এই নেতা সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের প্রতীক, আর শত্রুদের কাছে বিতর্কিত এক শাসক। তার মৃত্যুতে কাঁদছে মুসলিম বিশ্ব। যার নেতৃত্বে ইরান আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে, যার দূরদর্শীর দিক নির্দেশনায় ইরান বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র, তার বিদায়ে কাঁদছে জাতি। আয়াতুল্লাহ আলী খামেনি এক অপরাজেয় ও আপসহীন নেতা, যার নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক অদম্য নেতৃত্বের প্রতিচ্ছবি। 1939 সালের 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলে মাশহাদ শহরে ধর্মীয় পণ্ডিতের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1958 সালে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ক্লাসে যোগ দেন এবং তার ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ শুরু করেন। শাহ শাসনের বিরুদ্ধে খোমেনির আপোষ
আপসহীন অবস্থান তরুণ খামেনিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি খামেনিকে। খামেনির ওপর আস্থা এতটাই বৃদ্ধি পায় যে 1963 সালের আশুরার প্রাক্কালে খোমেনি তাকে একটি বিশেষ মিশন দিয়ে মাশহাদ শহরের অন্যান্য আলেমদের কাছে গোপন বার্তা পাঠান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড IRGC সংগঠিত করতে কাজ করেন। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন, এতে তার ডান হাত অকেজো হয়ে যায়। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। এরপর দীর্ঘ 36 বছর দেশটির সর্বোচ্চ সিংহাসনে থেকে দায়িত্ব সামলেছেন খামেনি। দীর্ঘ শাসনামলে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক সংকট, তীব্র অভ্যন্তরীণ গণবিক্ষোভ, সংস্কারপন্থীদের চাপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চরম সামরিক ও রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন। তবে সব চাপ সামলে ইরানকে এক অনমনীয় শক্তিতে রূপান্তরিত করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আফরিন মৌ, নিউজ 24। প্রথমবারের মতো প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির বিধ্বস্ত বাসভবনের ভিডিও প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের ভেতর ও বাইরের চিত্র উঠে এসেছে 8 জুলাই প্রকাশিত 50 সেকেন্ডের ওই ফুটেজে। রয়টার্স স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলিয়ে স্থানটি শনাক্ত করেছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি খামেনির দাফন উপলক্ষে প্রকাশ করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি। তীব্র গরমে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সামার মিড ডে ওয়ার্ক ব্যান বা দুপুরে কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাহরাইন সরকার। আইন অমান্যকারীদের জন্য রয়েছে শাস্তির বিধানও। দেশটির শ্রম মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী সামার মিড ডে ওয়ার্ক ব্যান আগামী 31 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞা চলা অবস্থায় দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোয় কাজ করা নিষিদ্ধ। আরিফুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো তীব্র গরমে পুড়ছে বাহরাইনও। দিনের তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে কখনো কখনো। এর সঙ্গে রয়েছে উচ্চ আর্দ্রতা, যা গরমের অনুভূতি আরো বাড়িয়ে তোলে। এমন বৈরী আবহাওয়ায় খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সামার মিড ডে ওয়ার্ক ব্যান কার্যকর করেছে বাহরাইনের শ্রম মন্ত্রণালয়। দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সামার মিড ডে ওয়ার্ক ব্যান আগামী 31 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোয় কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচন্ড গরমে দীর্ঘ সময় কাজ করলে হিট স্ট্রোক সহ মানসিক চাপের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। আমরা যারা বাইরে কাজ করি এই উচ্চ তাপমাত্রায়, তাদের শরীর থেকে অতিরিক্ত পানি, লবণ এবং চিনি বের হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে অসুস্থ হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। বর্তমানে বাহরাইনে প্রায় 1,40,000 বাংলাদেশি অভিবাসী রয়েছে, যাদের অধিকাংশই নির্মাণ ও অন্যান্য শ্রম নির্ভর পেশায় কর্মরত। আইন অমান্য করলে নিয়োগকর্তাদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড, 1000 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের ভিশন 2030 কর্মপরিকল্পনাকে সামনে রেখে দেশটিতে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। এক্ষেত্রে আল জাহরা কনসালটেন্সি বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের সেবা ও সহযোগিতা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির 2 সহোদর উদ্যোক্তা SM শরীফ পাটোয়ারি এবং মাশরাফি পাটোয়ারি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে সুনাম অর্জন করেছেন। ভিসা প্রসেসিং থেকে শুরু করে সম্পূর্ণ বিনিয়োগ প্রক্রিয়ায় সহায়তা এবং ইনভেস্টমেন্ট লাইসেন্স তৈরি সহ সব ধরনের সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
ওমানের মরুভূমির বুকে আম, কাঁঠাল, পেঁপে সহ বিভিন্ন ফলের বাগান গড়ে কৃষিতে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশটির বিভিন্ন অঞ্চলে সফলভাবে ফল চাষ করে প্রশংসা করেছেন তারা। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস মাস্কাটের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন কৃষি খামার ও ফলের বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি প্রবাসীদের যে কোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেখানে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে আগামী অধিবেশনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি। নিউ ইয়র্ক সফর শেষে ফিলিপাইনের ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ও আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে তার। সফরের শেষ পর্বে মালদ্বীপ সফর শেষে ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। টানা ভারী বর্ষণে পাহাড় যেন আবারও হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। শোকের ছায়া নেমে এসেছে ৩ জেলায়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কক্সবাজারে। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাইমাল চিকো। একসময় ছোট্ট শিশুদের কোলাহলে মেতে থাকত পুরো ঘর। আজ তারা ৪ জনের কাঁধে ভর দিয়ে খাটিয়ায় করে শেষ বিদায়ের যাত্রায়। বলছি চকরিয়ার বড়ইতলী এলাকার পাহাড় ধসে প্রাণ হারানো ঘুমন্ত ২ শিশু ওবায়দুল ইসলাম ও রুমি আক্তারের কথা। তাদের গ্রামের মসজিদটি ডুবে গেছে, তলিয়ে গেছে ঘরবাড়িও। তাই মহাসড়কের পাশে এই মসজিদটি তাদের শেষ বিদায়ের স্থল। কিছু অপেক্ষা শেষে শুরু হয় জানাজা। ছোট্ট ২ ভাই বোনের খাটিয়ার পাশে দাঁড়িয়ে তাদের আরেক ছোট ভাই রাশেদুজ্জামান। চোখে মুখে শেষ বিদায়ের গল্প। একটা এখানে মানুষ আসছিল, তো ভাইয়ের কাছে মেরে কাটার জন্য গিয়েছিল, এখন কান্না শুনতেছিল মায়ের। ও আমাদেরকে ডাকতে গেছিলাম, আমরা মাটি কোচারে ওদেরকে উদ্ধার করেছি। ডাক দিয়ে জন্য গেছিল রাত্রে, তো আমি ডাক শুনে উঠার পরে দেখে আসছি। আসার পরে দেখতেছি পাহাড়ের নিচে ওরা দেখা যাচ্ছে, মেয়েটাকে দেখা যাচ্ছে ২ জন ভিতরে আছে। লাশ এখন মনে করেন পানি, বন্যা বেশি পানি উঠে গেছে, রোড ঘাট ডুবে গেছে। ৭-৮ দিন যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে অনেক সময় বিভিন্ন ধসে পড়ে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান। পাহাড় ও দেয়াল ধসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। সবচেয়ে বেশি ১৫ জন নিহত কক্সবাজারে। এর মধ্যে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত ১৩। একটি মাদ্রাসায় পাহাড় ধসে মারা গেছে ৪ শিক্ষার্থী ও ১ শিক্ষক। পেকুয়া টইটং এলাকায় প্রাণ হারিয়েছেন ১ জন। বান্দরবান পাহাড় ধসে ৫ জন নিহত। আর চট্টগ্রামে দেয়াল ও পাহাড় ধসের ঘটনায় প্রাণ গেছে ২ জনের। প্রতি বর্ষায় একই চিত্র, সতর্কবার্তা আসে, অভিযানও চলে, কিন্তু ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস পুরোপুরি বন্ধ না হওয়ায় প্রাণহানির মিছিল থামছে না। বন্যা শুধু মানুষের ঘরই কেড়ে নেয়নি, নিয়েছে শেষ ঠিকানাটুকু। তাই শেষ বিদায়ের পথে ভরসা একটি নৌকা, উদ্দেশ্য দূরের কোনো কবরস্থান। চকরিয়ার বড়ইতলী থেকে নাইম আল চিকো, নিউজ 24। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত কয়েক জেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, হাঁটু, কোমর ও গলা সমান পানিতে ডুবেছে রাস্তাঘাট। আঙিনা পেরিয়ে ঘরের মেঝেতেও পানি। বন্দী শত শত পরিবার। সীমাহীন দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। এদিকে বান্দরবানের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাড়িঘর ভেসে যাওয়ার উপক্রম। আঙিনা পেরিয়ে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে সড়ক, দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
থই থই পানিতে বন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সব জায়গার পানি, মানুষ চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। পানির লেগে তো বাড়ি থেকে বাইরে যাই না, তারপর কাজের লেগে বাড়িতে বাইরে যাওয়ার লাগতেছে। যাওয়ার কোনো রাস্তা নাই, এখন গাড়ি তুই আমি নিজে হাঁট চাইতে যাই। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। বান্দরবানেও বন্যা পরিস্থিতির একই চিত্র। সদর উপজেলার লামা, আলীকদম, রোয়াংছড়ি ও রুমার অধিকাংশ স্থানে ডুবেছে ঘর। কোমর থেকে গলা সমান পানি। বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক বুঝি না। এখন নর্মালি এখানে সবসময় পানি উঠে, তবে এবার একটু দেরিতে উঠলেও মানে খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। প্রশাসনের আরো অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার প্রতিবন্ধী মানুষের জন্য। বন্যা কবলিত মানুষের জন্য জেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়ায় হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানায়, এখন গণভোট ও তত্ত্বাবধায়ক সহ 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর সিদ্ধান্ত সংসদের উপরেই থাকছে। লোকসহ 54টি ক্ষেত্রে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 2024 সালে হাইকোর্টে রিট হয়। শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছে আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল, সংবিধান বাতিল বা স্থগিত করা অপরাধ ও সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য ঘোষণা এবং নিম্ন আদালতে রিট করার যে 4টি ধারা সংবিধানে যুক্ত করা হয়েছিল তা আর থাকছে না। তবে বাকিগুলোতে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটাধিকার, যে সমস্ত বেসিক ফিচার অধিকার মানুষের আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণতন্ত্র পরিশীলিত হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে হয়েছে, এটা হাইকোর্টের অবজারভেশনে আছে। এদিকে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় কিছুটা অসন্তুষ্ট আপিলকারীরা, তবে একে স্বাগত জানিয়েছেন জামায়াতের আইনজীবী। জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন, এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী। হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। সচিবালয়ে আইনমন্ত্রী জানান, এ রায়ের ফলে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। রায় বাস্তবায়নে সংবিধানে যেসব সংশোধনী আনতে হবে তার সব প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান অনেক পিছিয়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলছেন, সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, বরং প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুকে আলাদা কোনো খাত নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে সরকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে।
এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সম্প্রতি বসবাসযোগ্য শহর নিয়ে তৈরি করা একটি বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান বেশ পিছিয়ে থাকার তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণীর জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।